আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম তোমাদের সকলকে প্রাণসাগর বেসানুর মডেল স্কুলের ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো বল ও শক্তি। তো আমি যে আলোচনা করব সেই আলোচনার পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন, কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো অথবা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আমি আলোচনাটি এবার শুরু করতে যাচ্ছি, তোমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবে। তো আজকে আলোচনার বিষয় হলো বল কাকে বলে। প্রথমেই হচ্ছে বল কাকে বলে। তো এই বল কাকে বলে, তারপর ঠিক আছে দেখো বলের প্রভাবগুলি আলোচনা করো। যদি বল কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা যদি খুব সুন্দরভাবে বুঝে নাও তাহলে বলের প্রভাবগুলি কি কি সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো বল কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত যে কারণে কোনো স্থিতিশীল বস্তু গতিশীল হয়, আবার গতিশীল বস্তু স্থির হয়, বা বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয়, অথবা বস্তুর আয়তন ও আকৃতির পরিবর্তন হয়, তাকেই কি বলা হয়? বল বলা হয়। তো আমরা জানলাম বল কাকে বলে। এবার আমরা জানব বলের প্রভাবগুলি। যেমন আমি কি বলের সংজ্ঞা দিতে গিয়ে বললাম যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করা হয়। তাহলে বলের একটা প্রভাব হচ্ছে কি, 1 নম্বর প্রভাব হচ্ছে স্থিতিশীল বস্তু কি হয়? গতিশীল হয়। যেমন ধরে নাও এই একটা বল, এই বলটা স্থির অবস্থায় আছে। এই বলটাকে যদি আমি এবার বাইরে থেকে যেটা প্রযুক্ত, যেটা এর উপর এই হাত দিয়ে এই হাতে নিক্ষেপ করে দিচ্ছি, যেটা প্রয়োগ করছি, সেটাকেই বলা হচ্ছে বল। তাহলে বলের প্রথম একটা প্রভাব হলো কি, যে বল স্থিতিশীল থেকে বলের প্রভাবে গতিশীল হয়। আবার কি হয়, দ্বিতীয় নম্বর, গতিশীল থেকে কি হয়? আবার স্থিতিশীল হয়। যেমন এই হাত দিয়ে এই হাতে গতিশীল অবস্থায় যাচ্ছে, আবার এই হাতে গিয়ে আটকে যাচ্ছে, মানে এই হাতের বল প্রয়োগের মধ্যে দিয়ে এটা আবার এখানে থেমে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। তো বলের দ্বিতীয় যেটা হলো প্রভাব, সেটা কি হয়? গতিশীল বস্তু স্থির হয়। 3 নম্বর প্রভাব হচ্ছে কি, যে একটা বস্তুর যেই গতিতে আছে সেই গতির আবার কি মান পরিবর্তন হয়। এই বলটাকে যদি আমরা এই হাতে যেই গতিতে নিক্ষেপ করছি, এবার এই হাত দিয়ে যদি এটাকে এইভাবে ধাক্কা দিয়ে আরও জোরে গতিতে ওইদিকে বলটাকে সরিয়ে দেই, এটা কি গতিটা এর ক্ষেত্রে কি হবে? এই হাত দিয়ে যদি আরও জোরে ধাক্কাটা দেই তাহলে এর গতিটা কি হবে? বৃদ্ধি হবে। এই যে কোনো বস্তুর গতি বৃদ্ধি হওয়াকে, যা প্রয়োগের মধ্যে দিয়ে কোনো বস্তুর গতি বৃদ্ধি হচ্ছে, এটাকেও বল বলছে। এটা হচ্ছে কি বলের 3 নম্বর প্রভাব। এবার 4 নম্বর প্রভাবে আসে কি, যে বল দিয়ে আমরা কোনো বস্তুর কি দিক পরিবর্তন করতে পারি। এটা সোজা এইভাবে যাচ্ছে, এবার এই হাতটা দিয়ে ধাক্কা দিয়ে আমি উল্টো দিকে এই সাইডে বা ওই সাইডে বলটাকে কি সরিয়ে দিতে পারি। তো বস্তুর দিক পরিবর্তন করা হয় বলের সাহায্যে, বা দিক পরিবর্তন করা যায়। এটা হচ্ছে 3 নম্বর প্রভাব। এবার আসছি 4 নম্বর প্রভাব। যা প্রয়োগ করে বস্তুকে কি করা হয়?
আকার বা আয়তনও পরিবর্তন হয়। যেমন এই বস্তুটার উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে এটা কি চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তাহলে এর কি আকারের পরিবর্তন ঘটছে, আয়তনের পরিবর্তন ঘটছে। এটা হচ্ছে বলের 4 নম্বর প্রভাব। তাহলে বলের প্রভাবগুলি সম্বন্ধে আমরা জানলাম। তো আমরা জানলাম বল কাকে বলে, আমাদের জানা হয়ে গেল। দ্বিতীয় জানলাম বলের প্রভাবগুলি কি কি, সেটাও জানলাম। এবার আমরা জানবো স্পর্শযুক্ত বল কাকে বলে, তার উদাহরণগুলো সহ আমি তোমাদেরকে বলবো। তো স্পর্শযুক্ত বল কাকে বলে? প্রত্যক্ষ সংযোগে দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকেই স্পর্শযুক্ত বল বলে। আরো সহজভাবে আমরা বলতে পারি, স্পর্শ করে আমরা যে বল প্রয়োগ করি তাকেই স্পর্শযুক্ত বল বলে। এবার স্পর্শযুক্ত বলের উদাহরণগুলি কি কি? উদাহরণ, যেমন আমরা কি করি, ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে বলটাকে কি আঘাত করি, বলের তলটা এসে কি করে, ব্যাটের তলে আঘাত করে, এটাকে কি বলা হচ্ছে? স্পর্শযুক্ত বল। আবার এমনটাও বলতে পারি, যেমন তোমরা এই দুটি ডাস্টারকে দেখতে পাচ্ছ, এর মধ্যে যে ঘর্ষণজনিত বল, এই ঘর্ষণ বলটাকেও স্পর্শযুক্ত বল বলা যেতে পারে। এছাড়াও টানা, কোনো কিছুকে টানা, এটাকেও স্পর্শযুক্ত বল বলা যেতে পারে। আবার কোনো কিছুকে ঠেলা, এরকমভাবে ঠেলা দেওয়া, এটাকেও স্পর্শযুক্ত বল বলা হয়ে থাকে। তো আমরা জানলাম স্পর্শযুক্ত বল কাকে বলে এবং তার উদাহরণগুলো। এবার আমরা জানব স্পর্শহীন বল। তো স্পর্শহীন বল হচ্ছে প্রত্যক্ষ সংযোগ ছাড়া বা স্পর্শ ছাড়া দুই বা তার বেশি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। এক কথায় কি, স্পর্শ ছাড়া আমরা যে বলগুলোকে প্রয়োগ করি সেগুলোকে স্পর্শহীন বল বলে। আসো এবার সেই উদাহরণগুলো জেনে নেওয়া যাক। যদি একটা চুম্বকের সামনে, ধরে নাও একটা চুম্বক, চুম্বক দণ্ড, এর কাছাকাছি অবস্থায় যদি একটা পেরেককে আনা হয়, যদি এটা ধরো চুম্বক দণ্ড, এর কাছাকাছি লোহার পেরেককে আনা হলো, তাহলে কি দেখা যাবে যে এই চুম্বক দণ্ডটি এই লোহার পেরেকটিকে আকর্ষণ করছে কোনো স্পর্শ ছাড়াই। এটিকে কি চুম্বক বল বলা হয়। আর এই চুম্বক বল স্পর্শহীন বলের একটি উদাহরণ। আরো একটি উদাহরণ হতে পারে, যেমন একটা বল এই বলটাকে, এই রাবারের বলটাকে যদি উপর থেকে, এরকম অবস্থায়, এই যে উপর থেকে এখানে ধরে আছি, এই যে আমার হাতে রাবার বল আছে, এই বলটাকে ধরে আছি, এই বলটাকে যদি উপর থেকে ছেড়ে দেই কোনো শক্তি প্রয়োগ করা ছাড়াই, এটাকে ছেড়ে দিলাম, তো বলটা কি নিচে চলে গেল। এক্ষেত্রে বল প্রয়োগ কি করছে? পৃথিবীর কাছাকাছি অবস্থায় যদি কোনো বস্তু থাকে, তাহলে পৃথিবী কি সেটাকে, পৃথিবীর কাছাকাছি অবস্থায় কোনো বস্তু যদি পৃথিবীর উপরে থাকে, তাহলে সেটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টেনে আনে, এটাকে অভিকর্ষ বল বলে। এই অভিকর্ষ বল স্পর্শহীন বলে একটি উদাহরণ। তো আমাদের বল কাকে বলে, বলের প্রভাবগুলি নিয়ে আলোচনা এবং স্পর্শযুক্ত বল ও স্পর্শহীন বল কি, উদাহরণ সহ এই তিনটি বিষয়ের আলোচনা আমাদের হয়ে গেছে। এবার আমরা জানব ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের
কারণগুলি কি কি? তো ঘর্ষণ কাকে বলে? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে এসে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন উভয় বস্তুদ্বয়ের কি তল গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে সেটাকেই ঘর্ষণ বলা হচ্ছে। দেখে নেওয়া যাক এভাবে, যেমন এই একটা ডাস্টার, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এর যখন তল এর তলের সংস্পর্শে এসে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন কি উভয় তল এই তল কি গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করেছে, আর এই বাধাটাকে কি বলেছে? ঘর্ষণ বল বলা হচ্ছে। তো এই ঘর্ষণ বলের কারণগুলি কি? ঘর্ষণের কারণ, এবার আমরা ঘর্ষণের কারণগুলি জানি। ঘর্ষণের আমরা যদি এমনি খালি চোখে কোনো খাতার কাগজ দেখি তো কি দেখায়? মসৃণ দেখায়। কিন্তু আমরা যদি কোনো আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে সেটাকে দেখি তো দেখবে সেটাও অমসৃণ, বলেই সেটাতে আমরা কি লিখতে পারি। যেমন এই ডাস্টারের তল এবং এই ডাস্টারের তল উভয় কি অমসৃণ, এবং একটি তল অপরটির উপর যখন গতিশীল হওয়ার চেষ্টা করছে তখন এই যে অমসৃণ তল এবং উভয় অমসৃণ তল কি গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, এর ফলে কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে। এটাই হচ্ছে কি ঘর্ষণের মুখ্য কারণ। তো আমরা ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের কারণগুলি কি কি জানলাম। এরপর আমরা জানব ঘর্ষণের বৈশিষ্ট্য। তো ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি হলো, ঘর্ষণ গতির বিপরীতমুখী, অর্থাৎ গতিকে সবসময় বাধা দেয়। দ্বিতীয়ত, ঘর্ষণ হচ্ছে কি ক্ষয়জাত প্রক্রিয়া, এটার মধ্যে কি ক্ষয় হয়। তাই আমরা দেখি যে আমরা যখন চলাচল করি মাটির সঙ্গে আমাদের পায়ের জুতোর সংস্পর্শে যে জুতোর কি হয়? ক্ষয় হয়ে যায়। তো ঘর্ষণ হচ্ছে একটি কি ক্ষয়জাত প্রক্রিয়া। আর এই ঘর্ষণের মধ্যে দিয়ে কি তাপ উৎপন্ন হয়। আমরা যদি দুটো হাতের তালুকে এভাবে ঘষি তো দেখবে হাতের তালু দুটো গরম হয়ে গেছে। এই গরমটা কেন হচ্ছে? কারণ আমরা যখন একটি তালু অপর তালুর উপর ঘষছি তখন কি একটি তালু অপর তালুর গতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর এই বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে যে বল কাজ করছে সেটা থেকে তাপ উৎপন্ন হচ্ছে। আর একটা ঘর্ষণের বৈশিষ্ট্য হচ্ছে যে ঘর্ষণ সবসময় তলের প্রকৃতির উপর, বস্তুর কি তলের প্রকৃতির উপর নির্ভর করে। সেই তল যত বেশি অমসৃণ হয় ঘর্ষণ তত বেশি হয়, আর সেই তল যদি অমসৃণ কম হয় তো ঘর্ষণ তত কম হয়। তো আমরা জানলাম ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি। এবার আমরা জানব ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুলি। তো ঘর্ষণের সুবিধাগুলি কি কি? এই ঘর্ষণের ফলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি সুবিধা আমরা উপভোগ করি। প্রথমে আমরা কি এই ঘর্ষণের সাহায্যে চলাচল করি। এই ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা কি মাটিতে পিছলে পড়ে যেতাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর দ্বিতীয়ত, এই ঘর্ষণ যদি না থাকতো যানবাহন যেমন ট্রেন, গাড়ি, সাইকেল, এগুলো কি ব্রেক কষলে থামতো না। থামতো কি ঘর্ষণের ফলেই সে গতিতে বাধা আসে, বলে কি কোনো যানবাহন থেমে যায়। কিন্তু যদি ঘর্ষণ যদি না থাকতো তাহলে ব্রেক কষলে তার সেই যানবাহন কি থামতো না। ফলে কি ঘর্ষণ থাকার ফলে ব্রেক কষলে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর গতি ধীরে ধীরে কমতে কমতে
সেই যানবাহন, সেই গাড়ি, মোটরসাইকেল বা সাইকেল বা ট্রেন, বাস সবই কি থেমে যায়। তৃতীয়ত, ঘর্ষণের ফলে আমরা কি খাতায় রুল পেন্সিল দিয়ে কি লিখতে পারি, যেমন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতে পারি, আবার পেন্সিল দিয়ে লেখা ইরেজার দিয়ে মুছতে পারি। এবার চতুর্থ হচ্ছে কি ঘর্ষণের ফলে কি হয়, তাপ উৎপন্ন হয়। যেমন দুটি হাতে আমরা যদি আগেই বললাম যে দুটি হাতে যদি আমরা পরস্পর এইভাবে হাত দুটিকে ঘষি তাহলে কি তাপ উৎপন্ন হয়। তো এবার আমরা জানবো তো ঘর্ষণের অসুবিধাগুলি কি কি। প্রথমে আছে ঘর্ষণের অসুবিধা কি, আমরা কোনো ভারী বস্তুকে যদি টেনে নিয়ে যাই তো সেটা টানার ফলে কি হয়, আমাদের কষ্ট হয়। আর সেটা যদি যদি ঘর্ষণ না হতো, সেই তলটা যদি কি হতো, মসৃণ হতো, তাহলে সেটাকে টেনে নিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা হতো না। তো ঘর্ষণের ফলে কোনো ভারী বস্তুকে আমাদের কি টেনে নিয়ে যেতে অসুবিধা হয়, প্রথম অসুবিধা গেল। দ্বিতীয়, ঘর্ষণের ফলে আমরা যদি কোনো বস্তুকে টেনে নিয়ে যাই তাহলে কুৎসিত আওয়াজের উৎপত্তি হয়, সেটা থেকে কি শব্দ দূষণ হয়। তাহলে কি আমরা যদি একটা চেয়ারকে, কাঠের চেয়ারকে যদি টেনে নিয়ে যাই তাহলে দেখবে একটা বিচ্ছিরি আওয়াজের সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের কানে লাগছে। তৃতীয়ত অসুবিধা, ঘর্ষণের ফলে কি ক্ষয় হয়। ঘর্ষণের ফলে আমাদের দৈনন্দিন জীবনের যে সামগ্রীগুলো, ব্যবহারিক সামগ্রী, সেগুলো ক্ষয় হয়। যেমন জুতো ক্ষয় হয়, সাইকেলের টায়ার, তারপর হচ্ছে গাড়ির টায়ার, সব কিছু কি ক্ষয় হয়। এর ফলে কি জিনিসের স্থায়িত্ব কমে যায়। তো আমরা জানলাম ঘর্ষণের সুবিধা অসুবিধা। এবার জানবো ঘর্ষণজনিত অসুবিধা। এই যেই অসুবিধাগুলির সম্মুখীন হচ্ছি আমরা, এই অসুবিধাগুলোকে কিভাবে কমানো যায় সেই অসুবিধাগুলি সম্বন্ধে এবার আমরা জানব। তো ঘর্ষণের অসুবিধা কমানোর উপায়। ঘর্ষণের ফলে যে অসুবিধাগুলির সম্মুখীন হচ্ছি সেই অসুবিধাগুলি কমানোর উপায় হিসেবে আমরা কি ধরতে পারি, প্রথমত যে আমরা একটা ভারী বস্তুকে ঘর্ষণের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেমন কষ্টকর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই তলটিকে কি মসৃণ করতে পারি। তলটিকে মসৃণ করলে কি সেই ভারী বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হবে। তাহলে এটা একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে সেই তলটি পিচ্ছিলকারক পদার্থ বা তেল দিয়ে কি পিচ্ছিল করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি কোনো শব্দ উৎপন্ন হবে না এবং আরও সহজ হবে সেই ভারী বস্তুটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়া। তৃতীয়ত হচ্ছে কি এবং ঘর্ষণ রোধী কি সংকর ধাতু ব্যবহার করে আমরা ঘর্ষণকে কমাতে পারি। চতুর্থত কি করতে পারি, যেমন হচ্ছে কি কোনো জিনিসকে বায়ুর ঘর্ষণ থেকে বাঁচানোর জন্য সেটাকে কি মাকু আকৃতির, এক কথায় যেমন মাছের আকৃতি হয় সেরকম করে আমরা কি ঘর্ষণটাকে কি কমাতে পারি। তো ঘর্ষণের অসুবিধাগুলিকে আমরা এইভাবে কি কমাতে পারি। এবার কি ঘর্ষণের ফলে যেমন আমাদের অসুবিধা হয় সেই সাপেক্ষে আমাদের কমানোর উপায় বার করতে হয়, তেমনি ঘর্ষণের ফলে আমাদের অনেক সুবিধাও হয়, আর সেই সুবিধাগুলিকে বাড়ানোর জন্য আমরা কি করব সেগুলো জেনে নেওয়া যায়। তো ঘর্ষণ বাড়ানোর উপায়গুলি কি কি, যেমন প্রথমত আমরা যদি গাড়ির চাকায় বা সাইকেলের চাকায় কি খাঁজ কাটা টায়ার ব্যবহার করি, তাহলে কি আমাদের কি ঘর্ষণের ফলে ব্রেক কষলে আমরা আরও তাড়াতাড়ি দাঁড়াতে সক্ষম হব বা এক জায়গায় থেমে যেতে সেই যানবাহনটি সক্ষম হবে। দ্বিতীয়ত খেলোয়াড়রা যেমন দৌড়ানোর জন্য এবং সুবিধার্থে খুব তাড়াতাড়ি
দাঁড়ানোর জন্য কি পায়ের মধ্যে স্পাইক লাগানো থাকে, যার সাহায্যে যেমন দৌড়ানো যায় সেরকম প্রয়োজনে কি থেমে যাওয়া যায়। তো আমরা ঘর্ষণ বাড়ানোর উপায়গুলিও কি জানলাম। তো তোমাদের আলোচ্য বিষয়গুলি এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে বা তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, অথবা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান বার করে দেব। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।